আজকে প্রায় শেষ হয়ে যাবে সিলেবাসটা। আজকে যে যতদূর হয়েছিল এর আগের দিন ক্লাসে যে জৈব ভঙ্গুর অভঙ্গুর যেগুলো আছে সেগুলো বলতে কি বুঝবো, আজকে সেগুলো একটু দেখে নেব। প্রথমটা কি ছিল, যে জৈব ভঙ্গুর। জৈব ভঙ্গুরের ক্ষেত্রে বলেছিলাম যে সমস্ত পলিমার কি হবে, বাতাসের বা পরিবেশের সাথে মিলিত হয়ে যাবে বা পরিবেশের সাথে মিশে যাবে, তাকে বলা হবে জৈব ভঙ্গুর পলিমার। আর যে সমস্ত পলিমার পরিবেশের সাথে মিশে যাবে না বা প্রায় কোনোদিনই বিয়োজিত হয়ে যাবে না, সেটাকে বলা হবে জৈব অভঙ্গুর পলিমার। এবার জৈব অভঙ্গুর পলিমারের ক্ষতিকারক প্রভাবগুলো কি? যেমন যদি একদিক থেকে ধরা হয় তাহলে ধরি মাটিতে যদি জৈব অভঙ্গুর পলিমার পড়ে, যেমন ধরো নাম যে প্লাস্টিক পড়তে শুরু করলো, একটা পড়তে পড়তে প্রায় উঁচু হয়ে গেল, ঢিপির মতো অংশ তৈরি হলো, তাহলে ওই ঢিপির মতো অংশতে কি হবে, প্লাস্টিক তো আছে নিচে, সেটার কি সৃষ্টি হবে, ধস সৃষ্টি হবে। তাহলে প্লাস্টিক বা জৈব অভঙ্গুর পলিমারের জন্য পাহাড়ে ধস নামে। মাটিতে প্লাস্টিক পড়ে থাকলে মাটিতে যদি প্লাস্টিক পড়ে থাকে তাহলে কি হবে, মাটির উর্বরতা নষ্ট হবে, যে মাটি যেটা উর্বর ছিল সেটা আর উর্বর থাকবে না। তাহলে পড়ে থাকলে নষ্ট হবে। 3, নদীতে বা অন্যান্য জলাশয়ে যদি প্লাস্টিক পড়ে থাকে বা অন্যান্য জৈব অভঙ্গুর পলিমার পড়ে থাকে, সেগুলো থেকে কি হবে, সেগুলোর ক্ষতিকারক প্রভাব হচ্ছে যে ওই জলে প্রাণী জগৎ ধীরে ধীরে শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে। 4 নাম্বার, সমুদ্রে যদি পড়ে তাহলে ওই জলের মাধ্যমে কি হবে, নদীর মাধ্যমে সমুদ্রে যাবে। তাহলে সমুদ্রে যদি পড়ে তাহলে সেখানকার কিন্তু বড় বড় যে সমস্ত প্রাণী আছে তারা কিন্তু ওই পলিমার গুলোকে খেয়ে ফেলে, তাহলে তাদের ক্ষেত্রে কি হবে, মরণ ব্যাধি সৃষ্টি হবে বা তাদের প্রজন্ম শেষ হয়ে যাবে। তাহলে ইত্যাদি ইত্যাদি কারণ ঘটতে পারে কার জন্য, জৈব অভঙ্গুর পলিমারের কুপ্রভাব এগুলো। এবার আমরা এর আগের ক্লাসগুলো যেগুলো হয়েছিল কীটনাশক, সেখানে জেনেছিলাম যে কীটনাশক কাকে বলে। কীটনাশক হচ্ছে যে সমস্ত জৈব পদার্থ অজৈব পদার্থ কি করা হয়, পোকামাকড় দমনে ব্যবহার করা হয়, সেগুলোকে বলা হবে কীটনাশক। যেমন ডিডিটি, মিথাইল প্যারাথিয়ন, ডাইক্লোরোফেনল। তাহলে এই সমস্ত কি আছে, এই সমস্ত পদার্থ কি হিসাবে ব্যবহার করা হয়, এই সমস্ত পদার্থ ব্যবহার করা হয় কীটনাশক হিসাবে। তাহলে এই সমস্ত পদার্থের ব্যবহারের ফলে কি হচ্ছে, তাহলে এই সমস্ত পদার্থের অতিরিক্ত যদি ব্যবহার হয় তাহলে মাটি দূষণ হবে, মাটির উর্বরতা নষ্ট হবে। তাছাড়া সেগুলো যদি জলে চলে যায় তাহলে জলে গিয়ে কি ঘটবে, জলের প্রাণী জগতের উপর প্রভাব ফেলবে। মানে আমরা জৈব অভঙ্গুর পরিমাণ যতটা আছে বা যে সমস্ত সংশ্লেষিত পদার্থ আছে তাদের অতিরিক্ত ব্যবহারের ফলে কি হচ্ছে, আমাদের পরোক্ষভাবে ক্ষতি হচ্ছে।
প্রত্যক্ষ তো আমরা দেখতে পাচ্ছি না যে ক্ষতি হচ্ছে, কিন্তু পরোক্ষভাবে আমাদের ক্ষতি হচ্ছে, যেটা আমাদের উপরে বেশিরভাগ প্রভাব ফেলছে। এরপরে মাটিতে যে সমস্ত সার হিসেবে ব্যবহার করা হয় বা মাটিতে সার হিসেবে ব্যবহার করা হয়, তাছাড়া আমরা যে সমস্ত গবাদি পশু ব্যবহার করি বাড়িতে, তাদেরকে ওষুধ দেওয়ার সময় যে সমস্ত বেদনানাশক দেওয়া হয়, যে বেদনা উপশমের জন্য যে সমস্ত ওষুধ দেওয়া হয়, তার মধ্যে থাকে ডাইক্লোফেনাক। এই ডাইক্লোফেনাক যেটা থাকে সেটা বেদনানাশক হওয়ার পরে পরে কিন্তু এটা কি করে, জল দূষণ প্রচুর পরিমাণে ঘটাতে পারে। এই ডাইক্লোফেনাক কি হয়, যে ধরুন আমরা কোনো গবাদি পশুকে খাওয়ালাম, সেই গবাদি পশু কি হবে, মারা যাবে। মারা যাওয়ার পর সেই গবাদি পশুর উপরে কারা এসে আক্রমণ করা বলতে, তার মাংস ছেড়ে খেতে লাগলো কি, চিল, শকুন, শিয়াল, যারা যারা বন্য জন্তুগুলো আছে যারা মাংস খায় মরা পচা প্রাণীদের, বা আমরা যাদেরকে ঝাড়ুদার পাখি বলতে পারবো সহজে, শকুন, চিল, তারপরে কাক, তাহলে এরা কি হচ্ছে যে এই ডাইক্লোফেনাকটা খেয়ে নিচ্ছে পরোক্ষভাবে। আমরা খাওয়াচ্ছি তাহলে গবাদি পশুগুলোকে, কিন্তু চলে যাচ্ছে কাদের শরীরে, এই শকুনদের শরীরে, চিলদের, কাকদের শরীরে। এর ফলে শকুনের পরিমাণ কি হচ্ছে পৃথিবী থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে শকুনের পরিমাণ কমে যাওয়ার জন্য দায়ী কি, ডাইক্লোফেনাক। এবার হচ্ছে যে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার করলে কি হয়, রাসায়নিক সার, যেমন অতিরিক্ত রাসায়নিক সার যদি ব্যবহার করা হয়, তাহলে এখানে কয়েকটা টার্ম লিখবো, সেটা মনে রাখবে। ইউট্রিফিকেশন, ইউট্রিফিকেশন কি, তারপর হচ্ছে অ্যালগাল ব্লুম কি, তাহলে এখানে ইউট্রিফিকেশন কি, অ্যালগাল ব্লুম কি, পেট্রোলিয়ামকে তলবসানা বলা হয় কেন, এগুলো আলোচনা হবে। তাহলে ইউট্রিফিকেশন হচ্ছে ধরে নাও যে আমরা জমিতে কি করতে শুরু করলাম, সার অতিরিক্ত পরিমাণে ব্যবহার করতে শুরু করলাম। তাহলে সার যদি অতিরিক্ত পরিমাণে ব্যবহার করি, তাহলে সেই সারটা মাটি থেকে যখন মাটিতে বৃষ্টি আসলো, মাটি থেকে সারটা ধুয়ে কোথায় চলে গেল, নদীতে চলে গেল। এবার এর মধ্যে যে সমস্ত উপাদানগুলো থাকে, সেই সমস্ত উপাদান কি করে, যে মাটির মধ্যে বা নদীতে যে সমস্ত শ্যাওলাগুলো আছে তাদের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, ব্যবহৃত হয়। এবার খাদ্যগুলো কি করবে, ওইখানকার শ্যাওলাগুলো তো খাদ্য পেয়ে গেল, খাদ্য পাওয়ার পর তাদের অত্যাধিক মাত্রায় বৃদ্ধি পেয়ে গেল, এই বৃদ্ধিটাকে বলা হবে অ্যালগাল ব্লুম। আর ওরা যে খাদ্যটা পেল সেটাকে বলা হচ্ছে যে আমরা তো পরোক্ষভাবে তাদেরকে খাওয়ালাম, তাহলে ওই পরোক্ষভাবে খাওয়ানোটাকে বলা হবে ইউট্রিফিকেশন। তাহলে কি হলো, যে আমরা সার ব্যবহার করলাম, কীটনাশক ব্যবহার করলাম, সেগুলো গেল কোথায়, নদীতে। নদীতে গিয়ে শ্যাওলার পরিমাণ বৃদ্ধি পেল, শ্যাওলার পরিমাণ বৃদ্ধি পাওয়ার ঘটনাকে বলা হবে অ্যালগাল ব্লুম। আর ওই যে আমরা পরোক্ষভাবে তাদেরকে খাইয়ে দিলাম, এটাকে বলা হচ্ছে ইউট্রিফিকেশন। এই ইউট্রিফিকেশনের বা অ্যালগাল ব্লুমের জন্য কি ক্ষতি হচ্ছে, প্রথমত যে এদের পরিমাণ যত বাড়বে, শ্বসন প্রক্রিয়ায় এরা তত বেশি অক্সিজেন ব্যবহার করবে। আর ওই অক্সিজেন কোথা থেকে ব্যবহার করবে, জলের মধ্যে উপস্থিত H2O থেকে কি নেবে, এই অক্সিজেনটা ওরা নিয়ে নেবে। তাহলে H2O থেকে বা জল থেকে যদি অক্সিজেন নিয়ে নেয়, তাহলে জলে কি হবে, অক্সিজেনের মাত্রা হ্রাস পাবে। আর এই অক্সিজেনের মাত্রা হ্রাস পাওয়ার জন্য কি হবে, যে জলজ প্রাণী যারা আছে তারা কি করবে, তাদের প্রচুর পরিমাণে ক্ষতি সাধন হবে, এমনকি তারা নিঃশেষ হয়ে যেতে পারে এই ইউট্রিফিকেশন আর অ্যালগাল ব্লুমের জন্য। সিনথেটিক যে সমস্ত প্লাস্টিক জনিত খাদ্য ব্যবহার করছি, সেগুলো যদি আমরা এক জায়গাতে ফেলেও দিই, তাহলে সেটাও কিন্তু কি করে, সেই জায়গাটার জন্য ক্ষতি সাধন করে। এরপরে
পেট্রোলিয়ামকে তরল সোনা বলা হয় কারণ এই জন্যই যে যখন মাটি থেকে খনিজ তেল উত্তোলন করা হয় এর মধ্যে বেশিরভাগটাই হচ্ছে কিন্তু পেট্রোলিয়াম জনিত যৌগ, যেমন কেরোসিন, তরল পেট্রোলিয়াম, তারপরে ডিজেল ইত্যাদি ইত্যাদি, কার্বন তেল, তারপরে কালো তেল যেগুলো থাকে, কয়লা। তাহলে এগুলো যখন তোলা হয় ওখান থেকে তখন তার মধ্যে বেশিরভাগটাই কি তেল, আর ওই তেলটাই হচ্ছে কিন্তু পেট্রোলিয়াম জাতীয় যৌগ। আর যেটা ছাড়া দৈনন্দিন জীবন কিন্তু প্রায় অচল হয়ে যাচ্ছে, সেই তার জন্যই বলা হচ্ছে পেট্রোলিয়ামকে তরল সোনা। এবার এই পেট্রোলিয়াম তরল সোনা হওয়ার সাথে সাথে এই পেট্রোলিয়ামের মধ্যে কি আছে, পেট্রোলিয়াম থেকে যে সমস্ত গন্ধগুলো বেরোয় তাদের মধ্যে লেড থাকে, ক্যাডমিয়াম থাকে, তারপরে পারদ থাকে। তাহলে এদের মধ্যে কি কি ক্ষতি সাধন করে? যেমন লেড অতিরিক্ত মাত্রায় যদি আমাদের দেহে চলে যায় তাহলে কি হবে, আমাদের মাথা ঝিমঝিম করবে, বমি বমি ভাব হবে, তাহলে ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটবে। তাছাড়াও পারদের যদি অতিরিক্ত মাত্রায় ব্যবহার হয় তাহলে কি হবে, যে আমাদের যেগুলো সেন্সার আছে সবকিছু খুব সহজে বুঝিনি, ইন্দ্রিয় যেগুলো, তাহলে তার কাজ করার ক্ষমতা কি হবে, নষ্ট হয়ে যাবে বা হ্রাস পেয়ে যাবে। তারপরে যেটা বললাম ক্যাডমিয়াম, তাহলে ক্যাডমিয়ামের মাত্রা যদি আমাদের দেহে বেড়ে যায় তাহলে কি হবে, যে আমাদের যে মেরুদণ্ড আছে এই মেরুদণ্ডের কি আছে, প্রত্যেকটা জায়গাতে জোড় আছে, তাহলে ওই জোরে জোরে কি হবে, ব্যথা সৃষ্টি হবে, মানে আমাদের হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড যেটা তার পরিমাণ কমে যাবে। তাহলে এই সমস্ত কারণের জন্য কিন্তু কি হয়, যে আমাদেরই ক্ষতি সাধন হচ্ছে, যে সমস্ত জিনিসগুলো আমরা ব্যবহার করে আসছি নিজেদের সুবিধার জন্য, কিন্তু পরোক্ষভাবে সেগুলো কি করছে, আমাদেরই অসুবিধার সৃষ্টি করছে। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের সিলেবাস শেষ। এবার যার কোনো প্রশ্ন থাকবে, যেখান থেকে থাকবে প্রশ্ন জিজ্ঞাসা করবে, নতুন করে রিভিশন হবে, ভালো করে পড়াশোনা।